প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টিভির রোজগার স্বাস্থ্য বিষয়ক আয়োজন কেমন আছেন। দর্শক, আজকের আমাদের আলোচনাটি কোনো বিষয়ভিত্তিক স্বাস্থ্য আলোচনা নয়। আজকে গোটা সিস্টেম নিয়ে আমাদের আলোচনার বিষয় নির্ধারিত হয়েছে কেমন স্বাস্থ্য ব্যবস্থা আমরা চাই। এ বিষয়ে কথা বলবার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন দুজন প্রথিতযশা চিকিৎসক এবং দুজনই আমার শিক্ষক। প্রথমেই পরিচয় করিয়ে দিতে চাই অধ্যাপক ডক্টর হারুন আল রশিদ, সভাপতি ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ড্যাব। আসসালামু আলাইকুম স্যার। এবং দর্শক, আমাদের সাথে উপস্থিত রয়েছেন একজন অত্যন্ত পরিচিত মুখ, অধ্যাপক ডক্টর লিয়াকত আলী, চিকিৎসা বিজ্ঞানী ও শিক্ষাবিদ। আসসালামু আলাইকুম স্যার। আপনাদের দুজনকেই স্বাগত আমাদের এই আয়োজনে। দর্শক, আপনারা জানেন আয়োজনটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে। স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করে আপনার যে কোনো প্রশ্ন, যে কোনো জিজ্ঞাসা, যে কোনো মতামত নিয়ে আমাদের সাথে যুক্ত হতে পারেন। দর্শক, আলোচনার আজকের যে বিষয়টি নির্ধারিত হয়েছে কেমন স্বাস্থ্য ব্যবস্থা চাই, আপনারা সকলেই অবগত রয়েছেন পরিবর্তিত এই বাংলাদেশে আমরা চাই আমাদের প্রতিটি সিস্টেম, প্রতিটি ব্যবস্থা অনেক বেশি গণবান্ধব হোক, দেশমুখী হোক। কিন্তু সেই জায়গাতে দেখা গেল যে স্বাধীনতার 53 বছর পরেও আমাদের এই স্বাস্থ্য ব্যবস্থা আমরা অন্যান্য দেশের মুখাপেক্ষী এমন একটি স্বাস্থ্য ব্যবস্থায় আমরা দাঁড়িয়ে রয়েছি যে ব্যবস্থায় যিনি সেবা গ্রহীতা সাধারণ রোগীরাও সন্তুষ্ট নয়, যিনি সেবা দাতা চিকিৎসক নার্স তারাও সন্তুষ্ট নয়। ব্যবস্থা মুখোমুখি করে দিয়েছে রোগী এবং চিকিৎসককে। একই সাথে আবার দেখা যাচ্ছে যে অর্থনীতির পরিসংখ্যানে গত বছর 55,000 কোটি টাকা দেশ থেকে চলে গিয়েছে স্বাস্থ্য ব্যবস্থার, উন্নত স্বাস্থ্য ব্যবস্থার জন্য। এই জায়গাগুলো কি করে কাজ করা যেতে পারে, কি করে একটি সুন্দর স্বাস্থ্য ব্যবস্থা করা যেতে পারে, সেই বিষয়ে আজকের আলোচনা। যে কোনো প্রশ্ন, যে কোনো মতামত নিয়ে আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারেন। অধ্যাপক হারুন আল রশিদ স্যার, আপনাকে দিয়ে আলোচনা এগোতে চাই। স্বাস্থ্য ব্যবস্থাপনায় কি কি ধরনের পরিবর্তন, যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার বয়স 53 বছর, আপনারা দীর্ঘদিনের চিকিৎসক হিসেবেও আপনাদের অভিজ্ঞতা দীর্ঘদিনের, আমাদের স্বাস্থ্য ব্যবস্থার প্রধান বিচ্যুতির জায়গা, যে জায়গাগুলো মডিফাই করাটি অত্যন্ত প্রয়োজনীয়, সে সম্পর্কে আপনার আলোকপাত জেনে নিতে চাই। দেখেন, স্বাস্থ্য ব্যবস্থায় আমাদের দেশে এবং উন্নত বিশ্ব 3টি স্তর আছে: প্রাইমারি হেলথ কেয়ার, সেকেন্ডারি হেলথ কেয়ার অ্যান্ড টারশিয়ারি হেলথ কেয়ার। তো আমাদের দেশে দেখবেন যে টারশিয়ারি হেলথ কেয়ারে যে সমস্ত স্থাপনাগুলি আছে অথবা সেকেন্ডারি, সেই সব জায়গায় লোকজনের ভিড় এত প্রচণ্ড যে তারা তাদের কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা সেখানে পাচ্ছেন না। এবং প্রাইমারি হেলথ কেয়ারের যে সেন্টারগুলি আছে সেগুলিকেও আমরা পর্যাপ্ত পরিমাণে ডেভেলপ করতে পারি নাই। যদি আমরা প্রাইমারি হেলথ কেয়ারটা ঠিকমতো ব্যবস্থা নিতে পারতাম, তাহলে কিন্তু আমার সেকেন্ডারিতে ভিড় কম হতো, সেকেন্ডারিতে ভিড় কম হলে টারশিয়ারিতে আরও ভিড় কম হতো। তো প্রাথমিকভাবে দর্শকদের আলোচনা বোঝবার সুবিধার জন্য, যে প্রাইমারি বলতে নিশ্চয়ই আপনি বোঝাচ্ছেন উপজেলা পর্যায়ে, উপজেলা এবং তার নিচে যেগুলো রয়েছে, উপজেলা, কমিউনিটি ক্লিনিক্স এবং আপনার কি বলে ইউনিয়ন সাব সেন্টার, যেগুলি এই 3টা জায়গা। সেকেন্ডারি সেন্টার বলতে সেকেন্ডারি ডিস্ট্রিক্ট হসপিটাল, এই জাতীয় প্রতিষ্ঠানগুলোকে, এবং টারশিয়ারি যেগুলো ন্যাশনাল প্রতিষ্ঠান, মেডিকেল কলেজ, ন্যাশনাল আপনার যে বড় বড় হাসপাতাল, স্পেশালাইজড হসপিটাল, সেগুলো। এখন আমাদের দেশে প্রত্যেকটা স্তরেই কিন্তু আমাদের ডেফিসিয়েন্সি আছে, এবং বিশেষ করে প্রাইমারিতে যদি আমরা জোর না দিই আরও, তাহলে কিন্তু সেকেন্ডারিতে আমরা ইমপ্রুভ করতে পারবো না, এবং টারশিয়ারি লেভেলে তো আমাদের যথেষ্ট অভাব আছে। তো এই 3টা স্তরেই আমাদের প্রচুর কাজ করার আছে, এবং এইখানে শুধু ইনফ্রাস্ট্রাকচার না, ম্যান পাওয়ার ডেভেলপমেন্ট বলেন, আপনার এক্সপার্টিস বলেন, আপনার ইনভেস্টিগেটিভ ফ্যাসিলিটিস বলেন, প্রত্যেকটা ক্ষেত্রেই আমাদের ডেফিসিয়েন্সি আছে। এবং এর মূল সমস্যা হলো আপনার অ্যালোকেশন অফ বাজেট। আমাদের যে স্বাস্থ্য খাতে একটা 18 কোটি দেশের মানুষের জন্য যে স্বাস্থ্য খাতে যে বাজেটটা বরাদ্দ হওয়ার কথা ছিল, সেটা হচ্ছে না। এবং যেটুক বাজেট বরাদ্দ হয় তার একটা বিরাট অংশ যায় ভাতাদির কারণে, বেতন ভাতাদি, এবং যেই অল্প পরিমাণ উন্নয়ন এবং অন্যান্য খাতে ব্যয় হয় তার মধ্যে আছে দুর্নীতি। আপনারা জানেন যে স্বাস্থ্য খাতে ব্যাপক দুর্নীতি, যার কারণে কোনোভাবেই স্বাস্থ্য খাতে যে কাঙ্ক্ষিত সেবা জনগণ পাওয়ার কথা সেটা পাচ্ছে না। তো এই জায়গাগুলিতে আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে অ্যাড্রেস করার জায়গা আছে, যেখানে আমরা যদি ঠিকমতো অ্যাড্রেস করতে পারি, দুর্নীতির মূলোৎপাটন করতে পারি, আমরা যদি আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার আছে এগুলিকে আরেকটু বেগবান করতে পারি, আরেকটু বড় করতে পারি, তাহলে নিশ্চয়ই
বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার বর্তমান যে অবস্থা তা পাল্টে যাবে একদম। অনেক ধন্যবাদ। অনেকগুলো পয়েন্ট উঠে এসেছে, আমি আপনার কাছে পুনরায় আবার আসবো। লিয়াকত স্যারের কাছে জানতে চাই, স্বাস্থ্য প্রশাসন, উন্নত বিশ্বের স্বাস্থ্য প্রশাসন, আমাদের স্বাস্থ্য প্রশাসন তফাৎ কোথায়? আমাদের স্বাস্থ্য প্রশাসনের যে কাঠামো, সেটি নিয়ে কি আপনার কোনো অবজারভেশন রয়েছে কিনা? হ্যাঁ, নিশ্চয়ই। ধন্যবাদ আপনাকে। প্রথমের অবজারভেশন তো রয়েছে। আসলে প্রথম সমস্যা হচ্ছে যে স্বাস্থ্য প্রশাসনের জন্য যে বিশেষায়িত মানুষের প্রয়োজন, এটি যে একটি আলাদা ডিসিপ্লিন, সেটা ক্লিনিক্যাল ডিসিপ্লিনের সঙ্গে বা অন্যান্য যে বিশেষ ডিসিপ্লিনগুলো রয়েছে আমাদের বিশেষজ্ঞ পর্যায়ে, সেটার সাথে যে কিছু পার্থক্য রয়েছে, সেই বিষয়টি আমাদের অনুধাবন অনেক সময় করা হয় না। যার ফলে হয়েছে কি যে আমরা হয়তো মনে করি একজন মেডিসিনের বিশেষজ্ঞ বা সার্জারির বিশেষজ্ঞ, তাকেই হয়তো আমরা প্রশাসনের উচ্চ পদে দিয়ে দিলাম, কিন্তু বিষয়টি তা নয়। এটি আসলে একটা যে প্রশাসনিক বিষয়, অর্থনৈতিক বিষয়, যেমন একজন প্রকিউরমেন্ট, যে কেনাকাটার বিষয় যারা বুঝে, বাংলাদেশের আইন কানুন বুঝে, যেটাকে বলে বিভিন্ন রকম বিধিবিধান মেনে যারা করতে পারে, এইগুলো করতে গেলে যে অভিজ্ঞতার প্রয়োজন হয়, এটার জন্য যে শুধুমাত্র মেডিকেল ডিগ্রি উচ্চতর থাকলেই হবে না বা সেই অভিজ্ঞতা থাকলে হবে না। সেটার জন্য কিন্তু যে কাজের যে অভিজ্ঞতা এবং তার সঙ্গে যদি ডিগ্রি থাকে, সেটা ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের ডিগ্রি, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের ডিগ্রি নানান থাকতে পারে, ডিগ্রি বা ডিপ্লোমা, কিন্তু সেটি যত না আবশ্যিক, তার চাইতে হলো বাংলাদেশের আইন কানুন মেনে যারা অভিজ্ঞতা অর্জন করেছে তাদেরকে ধাপে ধাপে উন্নীত করে যে প্রশাসনিক ব্যবস্থাপনা থাকা দরকার, সেটি কিন্তু সেভাবে হয়ে ওঠে না এদেশে। এবং সেই ক্ষেত্রে আপনার এমনও হয় যে উপজেলা পর্যায় থেকে যারা উঠে এসেছে, যারা জেলা পর্যায়ে সিভিল সার্জন ছিলেন, উপজেলা প্রশাসন চালিয়েছেন, বিভাগীয় প্রশাসন চালিয়েছেন, তাদেরকে ধাপে ধাপে উন্নীত করা, সেটি না করে আমরা হয়তো কোনো একটা মেডিকেল কলেজ থেকে বা কোথাও থেকে, তাতে জনগণও ক্ষতিগ্রস্ত হলো। অনেক সময় দেখা যায় যে তারা হয়তো ক্লিনিক্যালি যে সার্ভিসটা দিতেন, তাদের যে অভিজ্ঞতার যে সুফলটা জনগণ পেত, তা না হয়ে সেটি কিন্তু আবার দেখা গেল যে প্রশাসনে ব্যয়িত হলো। আরেকটি বিষয়, বড় বিষয় হয়ে গেছে, সেটি হলো, দেখুন, স্বাধীনতার পর থেকে 53 বছরে এটা একটা বেলুনের মতো স্বাস্থ্যসেবা কত গুণ প্রসারিত হয়েছে, তাই না? কত ছোট থেকে কত বড় আকারে গিয়েছে, কিন্তু সেই অনুযায়ী এখনও সবই কেন্দ্রীভূত রয়ে গেছে। এবং শুধু এটা আমরা যেটা ডিজি অফিস বা মানে মহাপরিচালক অফিস মিন করছি না, আমি কিন্তু মন্ত্রণালয় পর্যন্ত, মন্ত্রণালয়ে এই সমস্যাটা রয়েছে। মন্ত্রণালয়েও হয়তো দেখা গেল যে হ্যাঁ, আমরা বিভিন্ন বিষয়ে অভিজ্ঞ লোকদেরকে বিভিন্ন পদে, প্রশাসনিক পদে আনছি, কিন্তু এটা হলো কি, আমি শব্দটা বলি যে ইনস্টিটিউশনাল মেমোরি ডেভেলপ করে না। স্বাস্থ্য মন্ত্রণালয়ে দেখা গেল কয়েক মাস পরে, কিছুদিন পর পরে মানুষ বদল হচ্ছে, কোন ফাইলে কি ছিল, কি যে আগে থেকে করা আছে, সেগুলো অনেক ক্ষেত্রে যথাযথভাবে আর খুঁড়েও দেখা হয় না। নতুন করে নতুন কথা আসছে, নতুন ধরনের প্রশাসনিক পদের লোক আসছেন, তারা নতুন মতামত নিয়ে আসছেন। তাহলে এই যে কেন্দ্রীভূত থেকে এই যে একটা বিকেন্দ্রীকৃত করা, যেমন বিভাগীয় পর্যায়ে, জেলা পর্যায়ে যে একটা বিকেন্দ্রীকৃত যে প্রশাসনিক ব্যবস্থা, এবং তার জন্য যে যথাযথ, আবার সেই যথাযথ জনশক্তিকে সেখানে নিয়োগ দেওয়া, সেগুলোও কিন্তু করা হয় না। হ্যাঁ, এটি আরেকটা বড় বিষয় কিন্তু খেয়াল করবেন, আমাদের স্বাস্থ্য ব্যবস্থা যখন শুরু হয় স্বাধীনতার পরে, এটি কিন্তু মূলত আসলে সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনাকে ম্যানেজ করার জন্য যতটুকু প্রয়োজন, সেটিও এখন অপ্রতুল। আমি আগেই বলেছিলাম, বেলুনের মতো প্রসারিত হয়েছে, কিন্তু সেটি শুধু সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনার জন্য পরিকল্পনাটা ছিল, যেভাবে করা আছে। কিন্তু আপনি জানেন যে বেসরকারি খাতে চলে গেছে প্রায় 60-70% স্বাস্থ্য ব্যবস্থা, অথচ বেসরকারি এই যে এত প্রসারিত যে বিভিন্ন রকম অবকাঠামো, হাসপাতাল, ক্লিনিক বা প্রাইভেট প্র্যাকটিস, এবং তার সাথে যে এমনকি ইন্ডাস্ট্রি, যে ড্রাগস ইন্ডাস্ট্রি থেকে শুরু করে অন্যান্য যে সমস্তগুলোকে যে আপনি যে প্রশাসনিক ব্যবস্থাপনার মধ্যে নিয়ে আসবেন, তার জন্য তো আলাদা উইং পর্যন্ত নেই, আলাদা যে ব্যবস্থাপনা, সেটি তো পরিকল্পনা নেই, যার জন্য এটি সম্ভব না। আসলে আপনার আলোচনা থেকে যে দুটি পয়েন্ট উঠে আসলো স্যার, যে আমরা যদি বলি স্বাস্থ্য প্রশাসনকে মোটা দাগে দুটি পর্যায়ে আমরা ভাগ করতে পারি, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য মন্ত্রণালয়। অধিদপ্তরে তো হয়তো স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তারাই থাকছেন, সেই ক্ষেত্রেও আপনার কিছু অবজারভেশন রয়েছে যে স্বাস্থ্য প্রশাসকদের আসলে উপরের পদগুলোতে যাওয়া প্রয়োজন। মন্ত্রণালয়ের জায়গাটিতে যে যারা সচিব, অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব হিসেবে কাজ করছেন, আপনি যেমনটি বলছিলেন যে একজন হয়তো 3 মাস আগে পাট মন্ত্রণালয়ের সচিব ছিলেন, তাকে দেয়া হলো স্বাস্থ্যতে, বুঝতে বুঝতেই হয়তো সময় চলে যাচ্ছে, তার রিটায়ারমেন্টের সময় এসে যাচ্ছে। এই জায়গাটিতে কৃত্য পেশাভিত্তিক ক্যাডার সার্ভিস বা মন্ত্রণালয় গঠন করা, সেটি স্বাস্থ্য ব্যবস্থার উন্নতিকে বেগবান করবে কিনা?
হ্যাঁ, এখানেও খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়ে অবতারণা করেছেন। দেখুন, মন্ত্রণালয় যে জায়গাটি সেটা হলো পলিসি, স্ট্র্যাটেজি এবং কৌশলপত্র, গাইডলাইন ইত্যাদির জন্য কাজ করবে। আর আমাদের যেটা অধিদপ্তর, এটা হলো এক্সিকিউট করবে। আমরা যেটাকে এজেন্সি বলি। অধিদপ্তর ছাড়াও যেমন আমাদের আরও অনেক রকম এজেন্সি রয়েছে, হ্যাঁ, কয়েকটি অধিদপ্তর রয়েছে, তার সঙ্গে নিপোর্ট রয়েছে, নিমু রয়েছে, নানান এজেন্সি রয়েছে, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু এগুলোর কথা আমরা জানি না। যেমন প্রকৌশল অধিদপ্তর রয়েছে, স্বাস্থ্য প্রকৌশল ইত্যাদি, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এগুলোর কথা কিন্তু আমরা অনেকেই জানি না। দ্বিতীয়ত, এখন মন্ত্রণালয় যেটা বললেন, সেখানে তাহলে থাকতে হবে যাদের ভিশন রয়েছে, যারা পলিসি, স্ট্র্যাটেজি, কৌশলপত্র ইত্যাদি। এখন ঠিকই আছে যে আমি অন্য মন্ত্রণালয় থেকে একজন সচিব হয়তো আসতেই পারেন আমাদের দেশের, যে এটা তাহলে ব্যাপক সংস্কারের হয়তো আসতে পারেন, কিন্তু তাহলে তাকে সেই বিষয়ে যে ভূমিকা পালন করতে হবে সেটা তাকে জানতে হবে। পলিসি, স্ট্র্যাটেজি, কৌশল এবং অন্যান্য বিষয়গুলো তাকে পড়াশোনা শুধু না, সবচেয়ে বড় বিষয় যে এখানে কিছু কমিটি থাকতে হবে বিশেষজ্ঞ, যারা সাথে সাথে তাকে সহায়তা দেবেন এবং সেই ডকুমেন্টগুলো, তার পুরনো ইতিহাস, তার থেকে যে নতুন কৌশল, সামনে তাকানো, ভবিষ্যৎ দেখা, এই ক্ষমতাটা তার থাকতে হবে। তো এই বিষয়গুলোকে সংগঠিত করার জন্য, মেমোরি ডেভেলপ করার জন্য আসলে কিছু লোকের স্থায়ী কতগুলো কমিটি থাকে। তার সাথে আরেকটি বিষয় আপনাকে না বললেই না, আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সবচেয়ে একটা দুর্বল দিক হচ্ছে স্বাস্থ্যের ক্ষেত্রে, স্বাস্থ্য ব্যবস্থার, সেটি হচ্ছে আইনগুলো আপডেটেড না। অনেক আইন নাই, কোনোটা হয়তো সেই 82 সালের অর্ডিন্যান্স দিয়ে প্রাইভেট ক্লিনিক চলছে। আমাদের হয়তো ড্রাগ লটাই যে কেবল আপডেট হলো, তাও এখন পর্যন্ত কিন্তু আপনাকে যদি বিএমডিসি ছাড়া আর ফার্মেসি ছাড়া, কাউন্সিল ছাড়া, নার্সিং কাউন্সিল ছাড়া, সময় পেলে আমি বলবো মানুষের কথা, অন্যান্য ক্ষেত্রে কোনো যে যারা স্বাস্থ্য সেবা প্রদানকারী তাদের রেজিস্ট্রেশন ব্যবস্থা পর্যন্ত নেই, এই বিষয়ে আইন নাই। এখন আইন কানুনকে আপডেট করা বা নতুন আইন প্রণয়ন করা এবং সেটার জন্য দায়ীকে, এটা হচ্ছে যে ওই যে আমাদের স্থায়ী কমিটিগুলো হয়, সংসদীয় স্থায়ী কমিটিগুলোর কাজ। তারা কিন্তু এটা রিভিউ করবে, নতুন আইন প্রণয়ন করবে, আপডেট করবে এবং সামনে আইন যেগুলো প্রয়োজন নেই, এবং যেমন ভোক্তাধিকার আইন, যেমন আমাদের ক্ষেত্রে এই যে স্বাস্থ্য সুরক্ষা আইন, আমাদের যে ডাক্তার এবং অন্যান্য যে স্বাস্থ্য সেবা প্রদানকারী যে এই যে এখন অসহায় তাদের যে এই যে নিজেদের সুরক্ষা নেই, তাদের খুব দুর্বল অবস্থায় এখন ডাক্তার সমাজ সবসময় নিগৃহীত হচ্ছে, তাহলে সেগুলোর জন্য তো আইন দরকার। আবার ক্রেতারাও যাতে বা যারা রোগী তারাও যেন ভুক্তভোগী না হয়, সেটার জন্য আইন দরকার। এইগুলোর জন্য এই যে সংসদীয় কমিটি যারা, তারা এখন কি করে, তারা কিন্তু এক্সিকিউটিভ কাজে ব্যস্ত থাকে, তারা এই বিতরণ, নিয়োগ, অন্যান্য বিষয় এবং রাজনৈতিক সবকিছু নিয়ে তারা ব্যস্ত। এখন ডেডিকেটেড একটি কমিশন এই জায়গাতে ভূমিকা রাখতে পারে। হারুন স্যার, আপনার মতামত কি? আমি যেটা তুমি প্রশ্ন করলা, যে এই যে কৃত্য পেশাভিত্তিক যে একটা প্রশাসন, এইটার জন্য 90-এর দশকে আমরা চিকিৎসক, প্রকৌশলী, কৃষিবিদ, পুলিশ প্রশাসন সহ প্রায় 24টা ক্যাডার সার্ভিস আমরা একটা দীর্ঘ আন্দোলন করেছিলাম। এবং আন্দোলনের মূল উদ্দেশ্যই ছিল এটা, যে প্রতিটি পেশায় মন্ত্রণালয়ে এবং পলিসি মেকিংয়ে সেই পেশার প্রতিনিধিকারীরা সর্বোচ্চ পজিশন থেকে নিম্নের দিকে সব জায়গায় তারা থাকবে। আর যদি একটা দেশকে আমরা যদি পরিবর্তন করতে চাই, তাহলে সেই পেশার প্রতিনিধিরা যদি পলিসি মেকিং না থাকে, তাহলে কিন্তু আশানুরূপ পরিবর্তন কোনোভাবেই এক্সপেক্ট করা যায় না। সেই হিসাবে এই আন্দোলন ছিল এবং আমাদেরকে তখন আশ্বাস দেওয়া হয়েছিল যে এই জিনিসটা পরিবর্তন হবে এবং প্রতিটি পেশায় এই জিনিসটা হবে, কিন্তু শেষ পর্যন্ত আর এটা বাস্তবায়ন হয়নি, আজ পর্যন্ত হয়নি। এবং আমলাতান্ত্রিক একটা প্রশাসন কিন্তু আমাদের উপরে বর্তমানে আছে। এবং এটা শুধু স্বাস্থ্য না, সর্বক্ষেত্রেই যদি আমরা দেখি, যে কৃষি বলি, আমরা অন্যান্য সেক্টরগুলিতে বলি, যেখানে সর্বোচ্চ যে আইন প্রণেতা অথবা সর্বোচ্চ যে প্রশাসক, তিনি হয়তো সেই পেশাকে রিপ্রেজেন্ট করে না, যার কারণে কিন্তু এই নলেজ গ্যাপ থাকছে। এবং প্রতিটা ক্ষেত্রেই দেখতেছি আমরা যে দেয়ার আর লট অফ গ্যাপস অ্যান্ড ল্যাপসেস, এবং যে কাঙ্ক্ষিত যে উন্নয়ন অথবা কাঙ্ক্ষিত যে সেবা, সেটা আমরা পাচ্ছি না। স্বাস্থ্য মন্ত্রণালয়ে যেহেতু এটা একটা টেকনিক্যাল সাবজেক্ট, এখানে যার যদি স্বাস্থ্যের ব্যাপারে যদি নলেজ না থাকে, সেই লোকটা নীতি প্রণয়ন করতে গেলে ভুলভ্রান্তি করবেই, এবং সেটা কিন্তু
বারবার হয়ে আমরা এসেছে। সেইটা এ বিষয়ে একটি প্রশ্ন রাখতে চাই যে চিকিৎসকদের জাতীয় পর্যায়ে যে একটি প্রতিষ্ঠান রয়েছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন, এই অ্যাসোসিয়েশনটির ভূমিকা চিকিৎসক এবং সাধারণ মানুষ দুজনকেই আশাহত করেছে দীর্ঘদিন ধরে, এবং বর্তমান সময়ে তরুণ প্রজন্মের চিকিৎসকরা বিএমএর মেম্বারই হতে আগ্রহী না। এই অবস্থা কেন দাঁড়ালো? বেসিক্যালি বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন অথবা সারা দুনিয়াতেই স্যার, এই প্রশ্নটির উত্তর আপনার কাছ থেকে আমি বিস্তারিত নেব, তার আগে যেতে হচ্ছে একটি বিরতিতে। দর্শক, আজ আলোচনা হচ্ছে স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে। স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনের জন্য দুজন বিশেষজ্ঞের পরামর্শ আমরা নিব। আপনারাও আমাদের সাথে যুক্ত হতে পারেন। তার আগে যেতে হচ্ছে বিরতিতে, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? আজ কথা হচ্ছে স্বাস্থ্য ব্যবস্থা, কেমন স্বাস্থ্য ব্যবস্থা চাই সে বিষয়ে আলোচনা হচ্ছে। সাথে রয়েছেন দুজন প্রসিদ্ধ চিকিৎসক যারা স্বাস্থ্য ব্যবস্থাপনা নিয়ে বিভিন্ন দিন ধরে কাজ করে আসছেন, অধ্যাপক ডক্টর হারুন আল রশিদ এবং অধ্যাপক ডক্টর লিয়াকত আলী। চলুন দর্শক, আলোচনায় ফিরে যাই। বিরতির আগে আপনার কাছে প্রশ্ন ছিল স্যার, যে বিএমএ কেন, বিএমএ-কে নিয়ে আসলে আশাবাদী না কেন চিকিৎসকরা? এই অবস্থায় বিএমএ কিভাবে পৌঁছালো? একটি পর্যায়ে সময় পর্যন্ত আমরা জানতাম, আমরা যখন ছোট ছিলাম, যে স্বাস্থ্য ব্যবস্থাপনাতে তার ভূমিকা ছিল। জাতীয় রাজনীতির ক্ষেত্রেও বিএমএ খুব গুরুত্বপূর্ণ ভূমিকা একটি সময় রেখেছে, কিন্তু আজকাল চিকিৎসকদের কোনো বিপদে আপদে বিএমএ-কে পাওয়া যাচ্ছে না। স্বাস্থ্যের পলিসিগত জায়গাগুলোতে বিএমএ থেকে খুব জোরালো কোনো প্রস্তাবনা বা কোনো স্ট্যান্ড দেখা যাচ্ছে না। এমনকি রোগীদের স্বার্থের ব্যাপারেও বিএমএর কোনো ভাষ্য বা কোনো অবস্থান আমরা পাচ্ছি না। এত দুর্বল বিএমএ কি করে হলো? এখন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন, আমি একসময় এটা নির্বাচিত ট্রেজারার ছিলাম, কোষাধ্যক্ষ ছিলাম, অনেকবার আমি নির্বাচিত এক্সিকিউটিভ কমিটির মেম্বারও ছিলাম। তো একটা সময় ছিল বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন ওয়াজ এ ভেরি পাওয়ারফুল অর্গানাইজেশন। সেই সময় আমাদের একটা সুষ্ঠু নির্বাচন হতো সারা দেশব্যাপী। যারা এটার সদস্য ছিলেন তারা নির্বাচনের মাধ্যমে তাদের প্রতিনিধিদের নির্বাচন করতেন, এবং যে কমিটি হতো তারা নীতিগতভাবে বাধ্য ছিল চিকিৎসক এবং দেশের স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ ছিল যে এটার ব্যাপারে তারা দেখভাল করতে হবে। কিন্তু ধীরে ধীরে আপনার সেই নির্বাচন ব্যবস্থাটা কিন্তু উঠেই গিয়েছে। গত 14-15 বৎসরে আপনারা যদি খেয়াল করে দেখেন, বর্তমান যে বিএমএ, এটি প্রায় 8 বৎসর যাবৎ দেয়ার ইজ নো ইলেকশন। একটা নির্বাচন তারা করেছিল, সেইটাও পাতানো নির্বাচন, তারপরে আর কোনো নির্বাচন হয় নাই। অথচ সংবিধান অনুযায়ী প্রতি 2 বছর পর পর বিএমএ নির্বাচন হওয়ার কথা। তো দেশের মূল নির্বাচন ব্যবস্থা যখন ধ্বংস হয়ে যায়, তখন কিন্তু অন্যান্য জায়গায়ও পেশাজীবীদের সংগঠনগুলো তার প্রভাব পড়ছে। একই অবস্থা। এই জায়গাতে একটি প্রশ্ন সাধারণ চিকিৎসকদের জায়গা থেকে, তারা যখন শুনেছে আমি আজকে এই বিষয় নিয়ে কথা বলবো, আমার কাছে পৌঁছানোর চেষ্টা করেছে যে চিকিৎসকদের দুটি মেইন স্ট্রিম পলিটিক্যাল সংগঠন রয়েছে। জাতীয়তাবাদী চিকিৎসকদের ক্ষেত্রে ড্যাব, আওয়ামী পন্থী চিকিৎসকদের ক্ষেত্রে সাচিব। সাচিবের কার্যকলাপ বা তাদের ভূমিকাতে সাধারণ চিকিৎসকদের বীতশ্রদ্ধ হয়ে গিয়েছে। একই ধরনের বিষয় কি ড্যাবের মাধ্যমে পুনরাবৃত্তি ঘটবে কিনা, সেই বিষয়ে অনেকের প্রশ্ন আপনার কাছে পৌঁছে দেবার দায়িত্ব আমি নিয়েছি। এই বিষয়ে স্যার আপনি কি বলবেন? দেখেন, আমরা যখন একটা আইডিওলজির ভিত্তিতে রাজনীতি করি, সেটার সেই আইডিওলজিকে আপনার প্রকাশ করা এবং সেটাকে এস্টাবলিশ করার একটা দায়বদ্ধতা আছে। কিন্তু যখন আমি সেই আইডিওলজির ধারণ করে আমরা একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন অথবা এই ধরনের কোনো সংগঠনে আমি নির্বাচিত হয়ে গেলাম, তখন কিন্তু আমি সমস্ত চিকিৎসকের প্রতিনিধি। তখন আমি শুধু ড্যাবের প্রতিনিধি না, অথবা সাচিবের প্রতিনিধি না। আই শুড সি দ্য ইন্টারেস্ট অফ অল দ্য ডক্টরস অ্যান্ড আই শুড সি দ্য ইন্টারেস্ট অফ দ্য পিপল অফ দ্য কান্ট্রি। এটা মূলত বিএমএ শুধু ডাক্তারদের স্বার্থ সংরক্ষণের জন্য না, দেশের স্বাস্থ্য ব্যবস্থায় যদি কোনো ধরনের আপনার সরকার বিপক্ষে কোনো পদক্ষেপ নেয়, সেটা দেখভাল করার দায়িত্ব বিএমএর। এবং দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে একটা উন্নত জায়গায় পৌঁছে দেওয়ার জন্য পলিসি মেকিংয়ে বিএমএ ইজ এ বিগ স্টেক হোল্ডার।
কিন্তু আমরা বিগত দিনগুলিতে যেটা দেখেছি, যারাই বিএমএতে যায় তারা সরকারের লেজুর ভিত্তি করে, সরকারের ভুল পলিসি হোক কি শুদ্ধ, তারা সেটাকে ইয়েস বসের মতো তারা কি বলে সিল মেরে দেয়। তো আমি ব্যক্তিগতভাবে মনে করি বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনে যদি ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ যায়, আমরা এটার বিপক্ষে অবস্থান নিব। এবং আমরা অতীতে 90 সালে আমি কিছুক্ষণ আগে আপনাকে উল্লেখ করেছি, আমরা তখন বিএনপি সরকার ক্ষমতায় ছিল, আমরা টানা প্রায় 20 দিনের মতো সরকারের পলিসির বিরুদ্ধে আমরা তখন আন্দোলন করেছিলাম। এবং এই যে কৃত্য পেশাভিত্তিক যে আপনার মন্ত্রণালয় গঠন, এটার ব্যাপারে আমরা সরকারের সাথে তখন দেন দৌড় করি। এই গুণগত পরিবর্তনটুকুই সাধারণ মানুষ এবং চিকিৎসকদের প্রত্যাশা আপনাদের কাছে। লিয়াকত স্যার, আপনি বলছিলেন স্বাস্থ্য প্রশাসনের জায়গাটিতে কথা আলোচনায় একটি পর্যায়ে এসেছিল হেলথ কমিশন, যে উন্নত বহু দেশে হেলথ কমিশন আছে যারা পলিসি মেকিংয়ে গাইড করে থাকেন, যারা এক্সিকিউটিভ আছেন তাদেরকে। হেলথ কমিশন আমাদের দেশে করতে প্রতিবন্ধকতা কোথায়? আবার সেই আইনের কথাই আসে, কারণ হেলথ কমিশনটা তো আসতে হবে আইনের মাধ্যমে, নাহলে তো সে এম্পাওয়ার্ড হবে না, যথেষ্ট তার শক্তিশালী হবে না। আমাদের মতো দেশে আরও বেশি প্রয়োজন হয়ে গেছে। তার কারণ হলো আপনি একটু আগে যেটা বলছিলেন যে আমাদের যেটা মন্ত্রণালয়, সেই মন্ত্রণালয় আমাদের যে সিস্টেম, রাষ্ট্রীয় ব্যবস্থা যেটা কিছুটা আমলা নির্ভর কিছুটা তো রয়েছে, সেটা আমরা সবসময় যে খারাপের দিক না, কিছু ভালোর দিকও রয়েছে সেগুলোর, কিন্তু এক্সপার্ট যে ব্যুরোক্রেসি বা অতি অভিজ্ঞ ব্যুরোক্রেসি আমাদের জন্য ব্লেসিং হতে পারে, কিন্তু সেটা যদি স্বাস্থ্যের ক্ষেত্রে আবার যথেষ্ট রকম প্রস্তুতি না নিয়ে আসে বা মেমোরি ডেভেলপ করার সময় না পায়, তাহলে এটা আবার ব্যাকফায়ার করে, যেটা ঘটেছে আমাদের দেশে অনেক। এখন সেই ক্ষেত্রে যদি এ ধরনের একটি পলিসি মেকিং স্থায়ী অভিজ্ঞ লোকদের নিয়ে, দক্ষ লোকদের নিয়ে কমিশন থাকে, যথাযথভাবে থাকে এবং আইনের মাধ্যমে সে ধরনের শক্তিশালী থাকে, তাহলে তার সঙ্গে একটা মিথস্ক্রিয়া হয় সেই সচিবের, যেটা মন্ত্রণালয়ের সঙ্গে। এই মিথস্ক্রিয়া কিন্তু সবসময় তাকে একটা কারেক্ট পলিসির দিকে নিয়ে যেতে পারে। এটা হলো এক। কিন্তু আরেকটি কারণে আমাদের দেশে আরও প্রয়োজন, উন্নত দেশের চাইতে প্রয়োজন, সেটি বলি। আমাদের দেশে খুবই দুর্ভাগ্যজনক আমি বলবো, স্বাস্থ্য ব্যবস্থাটা টুকরো টুকরো হয়ে গেছে, ফ্র্যাগমেন্টেড হয়ে গেছে। কীভাবে হয়েছে? স্বাস্থ্য মন্ত্রণালয় কিছু অংশ দেখছে, কিন্তু সেই সঙ্গে কিন্তু আপনি লক্ষ্য করবেন বিরাট একটা অংশ কিন্তু প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে রয়েছে। হ্যাঁ, খুব ছোট না কিন্তু। আবার আপনি সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যে এলজিআরডি, যেটা লোকাল গভর্নমেন্টের, আমাদের আসলে যখন পরিকল্পনা স্বাধীনতার পরে করা হয়েছিল, ভাবা হয়েছিল 85% লোক মানে রুরাল বা গ্রামাঞ্চলে থাকে, তাদের জন্য কিন্তু রেফারেল সিস্টেমটা যদি খোঁড়া হয়, এখন ঠিকমতো কাজও না করে, তারপরেও কিন্তু গ্রাম পর্যায় থেকে শুরু করে ইউনিয়ন, থানা এবং জেলা পর্যায়ে একটা রেফারেল সিস্টেম রয়েছে। কিন্তু আপনি যদি লক্ষ্য করবেন, এখন কিন্তু প্রায় 40% বেশি লোক শহরে বাস করে এবং দ্রুত বাড়ছে। তাদের জন্য ওই যেটা হারুন ভাই বলছিলেন খুবই গুরুত্বপূর্ণ, যে সেকেন্ডারি টারশারি ওই আউটডোরে এসে ভিড় করছে কেন? কোথায় পাবে? ওই যে এলজিআরডি আন্ডারে যে কিছু নগর স্বাস্থ্যকেন্দ্র রয়েছে, মানে দাতা নির্ভর, সেগুলো কিন্তু অত্যন্ত অপ্রতুল। সেখানে কয়জন আমরা যাই, হ্যাঁ, জনগণ। তাহলে দেখুন ওখানেও কিন্তু রেফারেল সিস্টেমটা নেই। তাহলে ওরা মিউনিসিপ্যাল কর্পোরেশন বা এই যে সিটি কর্পোরেশন, তারা কি এদিকে অত মনোযোগ দিতে পারে? তাদের দায়িত্ব এটা না। তারা ইঞ্জিনিয়ার ডোমিনেটেড, তারা রাস্তাঘাটের অন্যান্য অনেক কিছু, মশা মারাই তো ঠিক মতো পায় না আমরা, এটা সত্যিকার অর্থে। তাহলে কি হবে? ওইখানে কিন্তু একটা বড় মন্ত্রণালয় অনেক দায়িত্ব নিয়ে বসে আছে, প্রতিরক্ষা আছে। পুলিশ কিন্তু একটা বিরাট চেইন তৈরি করে ফেলেছে। পুলিশ হাসপাতাল শুধু না, 73টা ছোট বড় সেট আপ আছে তাদের সারা দেশে, এবং তারা কিন্তু একটা হিউম্যান রিসোর্স ক্যাডার আলাদা এই বিগত সরকারের কাছে তৈরি করে নিয়েছে। দেখুন রেলওয়ে হাসপাতাল আপনি যদি কমলাপুরে যান, বিশাল অবকাঠামো পড়ে আছে, মানে কোনো কাজ হচ্ছে না, অথচ একটা চেইন পড়ে আছে। তাহলে আপনি দেখবেন যে প্রত্যেক মন্ত্রণালয় কিন্তু আবার নিজের সব স্বাস্থ্য ব্যবস্থা তৈরি করছে। এই যে টুকরো টুকরো স্বাস্থ্য ব্যবস্থা, তাকে যখন জোড়া দিবেন তখন কিন্তু স্বাস্থ্যের পুরো ছবিটা আসবে। এবং তাদেরকে যদি সমন্বিত না করেন, তাহলে কিন্তু এই যে স্বাস্থ্যসেবা যে রেফারেল সিস্টেম, প্রাথমিক, মানে প্রাইমারি, সেকেন্ডারি, টারশারি, প্রাথমিক থেকে সেকেন্ডারি থেকে এই যে উন্নত হাসপাতাল, এগুলো কিন্তু সবাইকে জোড়া দিয়ে করতে হবে। এই সমন্বয়টা কে করবে? স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্ভাগ্যভাবে, জনকভাবে তার স্টুয়ার্ডশিপ কিন্তু ঠিকমতো মানে নাই। কোভিডের সময় খেয়াল করেছেন, স্বাস্থ্যমন্ত্রীকে না যা দেখা যেত, তার বদলে একটা রাষ্ট্রীয় কিন্তু একদম প্রধানমন্ত্রীর অধীনে কিন্তু আরেকটি কমিটি গঠন করতে হয়েছিল, তার থেকে অর্ডার। এবং বেশিরভাগ ক্ষেত্রে জনপ্রশাসন কিন্তু বিচ্ছিন্নভাবে ছুটি দিয়ে দিচ্ছিল, স্বাস্থ্য মন্ত্রণালয়ের কিন্তু ধারণা ছিল না। হ্যাঁ, তাহলে দেখুন এই যে সমন্বয় করতে গেলে কমিশন ছাড়া
আপনার কোনোভাবেই এই দেশের মন্ত্রণালয়কে একসঙ্গে আনা যাবে না। অনেক ধন্যবাদ। হারুন স্যারের কাছে একটি প্রশ্ন রাখতে চাই। স্যার, বহির্বিশ্বে অনেক জায়গাতে যেখানে স্বাস্থ্যসেবা সত্যিকার অর্থে উন্নত বিশ্বের দেশগুলোর জন্য চ্যালেঞ্জ, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তারা প্রাইভেটাইজেশন করেছে তাদের সেন্টারগুলো, বিশেষ করে প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার প্রাইভেটাইজেশন করেছে। আমাদের দেশে সাধারণ মানুষ যারা নিম্নবিত্ত তারা তো নিরুপায় হয়েই সরকারি প্রতিষ্ঠানে যাচ্ছে, যারা মধ্যবিত্ত বা উচ্চ মধ্যবিত্ত তারা সরকারি প্রতিষ্ঠানে যাওয়ার প্রতি তাদের অনীহা রয়েছে। এর পিছনে কিছু কারণও রয়েছে, পরিবেশ পরিস্থিতি, কিউ, সব কিছু মিলিয়ে তারা স্বাচ্ছন্দ্য বোধ করে না। এই জায়গাটিতে কিভাবে আসলে ব্রিজিং করা যেতে পারে যে সরকারি স্বাস্থ্য ব্যবস্থা এবং সেটা কি প্রয়োজনে প্রাইভেটাইজেশন কিছু কিছু ক্ষেত্রে করা যেতে পারে কিনা, আপনার মতামত কি? না, দেখেন বর্তমানে যে প্রশ্নটা করলেন, প্রাইভেটাইজেশন করলে আমাদের দেশে যারা গরিব, যারা দারিদ্র্য সীমার নিচে অথবা যারা পুয়ার ক্লাস, তারা তো সরকারি ব্যবস্থাপনা যেটা ফ্রি সেটাই অ্যাভেল করতে পারে না। আর যদি প্রাইভেটাইজেশন করা হয় সেটা তো প্রশ্নই উঠে না, বিকজ দি বাজেট অ্যালোকেশন পার পারসন আমাদের দেশে যেটা আমরা যদি ভাগ করি $50 মতো বছরে, সেইটাও আপার ক্লাস নিয়ে যায় সবটা। গরিব মানুষের ক্ষেত্রে মানে তার মানে বছরে হেলথে সে কয় টাকা খরচ করতে পারে এটা একদম ন্যূনতম, সে তো ভাতই কিনতে পারে না। সেই জন্য আমার মনে হয় প্রাইভেটাইজেশন করলে এটা কোনো সমাধান হবে না, কিন্তু সরকারি ব্যবস্থাপনাটাকেই উন্নত করতে হবে এবং আপনার গরিব মানুষকে এই সেফটি নেটের আওতায় নিয়ে আসতে হবে। যারা পুয়ার তাদেরকে সরকার থেকে ব্যাকআপ দিতে হবে, সো দ্যাট হি ক্যান বাই দিস বেসরকারি অথবা সরকারি যে স্বাস্থ্য ব্যবস্থা, এটা যেন সে ক্রয় যদি করতে হয়, ক্রয় করার মতো ব্যাকআপটা সরকারের দিতে হবে। এটা আমরা হেলথ ইন্স্যুরেন্স চালু করতে পারি অথবা গরিবদের জন্য ওয়েব করে দিতে পারি যে গরিব তার জন্য লাগবে না। এটা আমাদের যে জনপ্রশাসন আছে নিচের স্তরে, তারা এখানে সম্পৃক্ত করা যেতে পারে, তাদেরকে এটার সাথে যুক্ত করা যেতে পারে। আবার যারা জেনারেল প্র্যাকটিস করে প্রাইভেট ডাক্তার, তারা হয়তো তাদের ভিজিটটা পেয়ে যাবে সরকারের কাছ থেকে, বাট গরিব মানুষের সেই টাকাটা দিতে হবে না। He will get a free service, but the doctor or who is giving this service, he will get the money from the government. এইভাবে একটা ওই যে বাইরে বিদেশে এরকম কিন্তু সিস্টেম আছে, অস্ট্রেলিয়াতে, ইংল্যান্ডে, সেরকম একটা ব্যবস্থা। এই জায়গাটিতে আপনার কাছে জানতে চাই যে হেলথ ইন্স্যুরেন্স আমাদের ক্ষেত্রে আমরা কেন বাস্তবায়ন করতে পারছি না? আউট অফ পকেট এক্সপেন্ডিচার বাংলাদেশিদের জন্য দেখা যাচ্ছে যে পরিসংখ্যান বলছে অনেক বেশি। একজন মানুষকে চিকিৎসা নিতে গেলে নিজের পকেট থেকে যে টাকা ব্যয় করতে হচ্ছে 70% উপরে। তো সেই জায়গাটিতে হেলথ ইন্স্যুরেন্স কিছুটা এই কষ্ট লাঘব করতে পারে, এটি কেন করা যাচ্ছে না? দেখুন, হেলথ পলিসির ক্ষেত্রে সবসময় আসলে আমাদেরকে কনটেক্সট, যে দেশ, যে জাতি, তার রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, এমনকি সাংস্কৃতিক পটভূমি মনে রেখে আসলে পলিসি তৈরি করতে হয়। তো হেলথ ইন্স্যুরেন্সের পলিসিটা কিছুটা পশ্চিমা ধাঁচে আমদানি, আবার কিছুটা মানে ব্যবসার সাথে যুক্ত, হ্যাঁ, কারণ বিজনেস ওরিয়েন্টেশন রয়েছে এখানে কোম্পানিগুলোর। আমাদের যে 2012 সাল থেকে 32 সালের জন্য একটি যে হেলথ ফাইন্যান্সিয়াল স্ট্র্যাটেজি করা আছে, সেখানে এই বিষয়ে কিন্তু বলা আছে কিছুটা, এবং ইন্স্যুরেন্সের কথা বলে এত বছর হয়ে গেল, এটা কিন্তু সেটা করা যায় না। কেন যায় না জানেন? কারণ যেসব দেশে এটা সাকসেসফুল হয় ইন্স্যুরেন্স, সেখানে ফর্মাল সেক্টরটা প্রধান থাকে। ফর্মাল সেক্টরে আপনার হেলথ ইন্স্যুরেন্স, যে আপনি সরকারি কর্মচারীদের জন্য ধরুন ইন্স্যুরেন্স করা বা একটা স্কুলে বা কলেজে বা ইউনিভার্সিটিতে করা যতটা সহজ, আমাদের বেশিরভাগ হচ্ছে ইনফর্মাল সেক্টর। এই সাধারণ মানুষ বিভিন্ন রকম জব আজকে আছে তো কালকে নেই, রাস্তা খেটে খাচ্ছে, নানানভাবে চলছে, তাদের জন্য করাটা সহজ কাজ না, কিন্তু তাদেরকে কোনো ইন্স্যুরেন্সের অধীনে আনা এটা একটা মানে প্রায় অসম্ভব কাজ। আরেকটা বিষয় ভাবতে হবে, আসলে রাষ্ট্রে এইখানে চলে আসে, রাষ্ট্রের আইন থেকে পলিসি থেকে শুরু করে আমার সংবিধান, যদিও আমি ওটা ডিটেলে যাচ্ছি না, ওখানে খুব কনস্টিটিউশনাল ট্রিকারি রয়েছে যে রাষ্ট্র দায়িত্ব নেবে স্বাস্থ্যের, এবং সেখানে জনস্বাস্থ্যের কথাটা 18 ধারায় রয়েছে, হ্যাঁ, সংবিধানের 15 ধারা 18 ধারায়, সেখানে ট্রিকারি আমি আর যাচ্ছি না কি ট্রিকারি রয়েছে, কিন্তু জরুরি বিষয় হচ্ছে যে নীতিগতভাবে অন্তত রাষ্ট্র এগ্রি করেছে যে আমি স্বাস্থ্যের দায়িত্ব নেব। তাহলে এই যে প্রাথমিক স্বাস্থ্যসেবার দায়িত্বটা অন্তত যদি রাষ্ট্র না নেয়, কেমন এটা ওই প্রাইভেট বা ইন্স্যুরেন্স এইসব শব্দ দিয়ে না বলে
আমাদেরকে রাষ্ট্রকে ভাবতে হবে প্রাইমারি হেলথ কেয়ার আমাকে দিতে হবে জনগণের ট্যাক্সের টাকা যেহেতু আমি নিচ্ছি। এই প্রাইমারি হেলথ কেয়ারটা রাষ্ট্র যখন দায়িত্ব নেবে, এটা কি কি উপকার হবে? এটা কিন্তু এই পোস্ট কোভিডে ফ্রেমওয়ার্কে ইতিমধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলে দিয়েছে যে সারা বিশ্বে পিএসসি ওরিয়েন্টেড, প্রাইমারি হেলথ কেয়ার ওরিয়েন্টেড স্বাস্থ্য রিফর্ম খুব জরুরি। কিসের জন্য? 2030 সালে যদি ইউনিভার্সাল হেলথ কাভারেজ, যে কথাটা খুব গুরুত্বপূর্ণ, যে আমরা জনগণের স্বাস্থ্য, প্রয়োজনীয় স্বাস্থ্য পাবে, পয়সার জন্য আটকাবে না, এবং SDG 3 হেলথ অ্যান্ড ওয়েলবিং, এই দুটোর জন্য কিন্তু খুবই জরুরি। এখন আপনি যদি প্রাইমারি হেলথ কেয়ারকে ডিফাইন করেন, রিডিফিনিশন লাগবে। ওই আগের যুগের শুধু ম্যাটারনাল আর মানে নিউনেটাল সেবা দেওয়া হবে না, এটা NCD যেমন নন কমিউনিকেবল ডিজিজ, তার সাথে যেমন অন্তত পক্ষে অ্যাম্বুলেন্স সেবা, অন্তত পক্ষে এমার্জেন্সি কিছু সেবা, এখন সেগুলোকে ড্রাগসের, প্রাথমিক ড্রাগসের সেবা, এইগুলোকে ইনক্লুড করে রিডিফাইন করতে হবে। আমাকে নিজেদেরকে আবার পুনঃসংজ্ঞায়িত করতে হবে যে আমরা প্রাইমারি হেলথ কেয়ার বলতে কি বুঝি। এইটিকে জনগণকে যদি দিতে হয় তাহলে আমার বাজেট কত? প্রাইমারি হেলথ কেয়ারের বাজেট কম বৃদ্ধি হবে, তার উপকারটা কিন্তু অসম্ভব। আপনি যদি সেখানে দেন $1 খরচ করলে, $1 খরচ করলে তার বহুগুণ পাবেন। তার সাথে কি পাবেন? প্রাইমারি হেলথ কেয়ার জনগণের সঙ্গে স্বাস্থ্যকে যুক্ত করবে। এখনকার স্লোগান হচ্ছে শুধু কমিউনিটি এনগেজমেন্ট না, কমিউনিটি পার্টিসিপেশন না, কমিউনিটি এম্পাওয়ারমেন্ট। জনগণ যদি শক্তিশালী না হয়, জনগণ যদি নিজের স্বাস্থ্য বুঝে না নেয়, এটা বোঝার দায়িত্ব হলো প্রাইমারি হেলথ কেয়ার। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে। আরও কিছু আলোচনা রয়েছে, জানবার রয়েছে, তার আগে যেতে হচ্ছে বিরতিতে। দর্শক, সময় হলো বিরতির, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? আজ কথা হচ্ছে স্বাস্থ্য ব্যবস্থার রিফর্ম নিয়ে। চলুন দর্শক, আলোচনায় ফিরে যাই। বিরতির আগে বেশ কিছু পয়েন্ট আলোচনায় উঠে এসেছে। স্যারের কাছে এবার যে প্রশ্ন রাখতে চাই, স্বাস্থ্য সেবা যারা দিবেন, চিকিৎসক, নার্স এবং আরও স্বাস্থ্যকর্মী রয়েছেন যারা স্বাস্থ্য সেবার সাথে জড়িত, তারা তো ভালো নেই। তাদের বক্তব্য যে তারা সুরক্ষার জায়গা থেকেও ঝুঁকিতে থাকছেন। আর্থিক বা মাসিক যে স্কেলে সাধারণত তারা বেতন পেয়ে থাকেন, সেটি অত্যন্ত নগণ্য। তাদের পরিশ্রমের বেলায় যে 6 বছর পরিশ্রম করে যিনি চিকিৎসক হয়েছেন, তিনি হয়তো মাস শেষে বেতন পাচ্ছেন 20-22-25 হাজার টাকা। সেই টাকা দিয়ে খুশি মনে রোগীর সেবা দেওয়া যেমন কঠিন, তার নিজের ক্যারিয়ার সামনে এগিয়ে নেওয়াও কঠিন। তার উপর বাড়তি থাকছে তার ঝুঁকি, কখনো কখনো রোগীর স্বজনদের সাথে তার হট্টগোল হচ্ছে। এই অবস্থায় তাদের সুরক্ষা নিয়ে আপনাদের কোনো পরিকল্পনা রয়েছে কিনা? ড্যাব প্রাতিষ্ঠানিক। দেখেন, এটা তো বাংলাদেশে এখন প্রতিনিয়ত আমরা যেটা দেখছি যে যারা চিকিৎসা সেবা দিচ্ছেন, চিকিৎসক, নার্স এবং হাসপাতালের কর্মী, তারা কিন্তু যারা চিকিৎসা সেবা গ্রহীতা তাদের দ্বারা নিগৃহীত হচ্ছেন, এবং সেই সাথে হাসপাতাল ভাঙচুর এবং আপনার হাসপাতালের আপনার বলে মামলা হামলা ইত্যাদি কিন্তু একটা রেগুলার ঘটনা হয়ে গেছে। এটার ব্যাপারে যদি ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে যে জিনিসটা হবে, চিকিৎসক এবং হাসপাতালগুলি সিরিয়াস রোগীগুলিকে চিকিৎসা দেওয়া থেকে আস্তে আস্তে বিরত থাকবে, এবং দেখা যাবে যে বহু রোগী আপনার বিনা চিকিৎসায় ঘুরতে ঘুরতে হাসপাতালগুলিতে মারা যাচ্ছে। তো এই অবস্থা কোনোভাবেই চলতে দেওয়া যায় না। এটা নিরসনের জন্য আমরা বারবার বলছি যে চিকিৎসকদের সুরক্ষা আইন, যেটা যারা চিকিৎসা সেবা দিচ্ছে তাদের রক্ষার জন্য সারা দুনিয়াতেই এটা আছে, যে আইন যেন কেউ নিজের হাতে তুলে নিতে না পারে। যে ভিকটিম, যে সেবা না পাওয়ার জন্য ক্ষুব্ধ, তার উচিত আইন প্রয়োগকারী সংস্থার কাছে যাওয়া, এবং সে যদি সত্যিকার অর্থে তার ব্যাপারে কোনো অবিচার করা হয়, সে বিচার প্রার্থী হতেই পারে, কিন্তু সে আইনটা তো নিজের হাতে তুলে নিতে পারে না। যদি কেউ নেয়, তার বিরুদ্ধেও আইনের ব্যবস্থা থাকতে হবে, সেইটা কিন্তু আমরা বারবার বলছি। এবং এটা যদি না করা হয়, একটা সময় এমন অবস্থা হবে, আমি যেটা বললাম, যে একটু গুরুতর অসুস্থ লোককে চিকিৎসকরা সেবা দিতে অনাগ্রহী হবে, অথবা হাসপাতাল কর্তৃপক্ষ ইমার্জেন্সির থেকে তাকে বলবে, রেফার করবে আরেক হাসপাতালে। সো দিস সিচুয়েশান আমরা তো কেউ চাই না, কারণ ওই সময় আমাদের নিজেরাও আমরা ওই অবস্থায় হয়তো কোনো সময় একবার হাসপাতালে যাব। তো এই অবস্থা নিরসন হওয়া দরকার। এবং আরেকটা কথা যেটা বলেছেন, যে এটা নিরসনকল্পে ডাক্তারদের এবং চিকিৎসা কর্মীদের সুরক্ষার জন্য বর্তমানে এই সরকার ওই যে একটা কি বলে স্বাস্থ্য
পুলিশ যে ব্যবস্থা করেছে, আসলে এইটা দিয়ে শুধু স্বাস্থ্য পুলিশ দিয়ে এত ইনস্টিটিউশন কিন্তু রক্ষা করা যাবে না। আমি মনে করি এখানে মোটিভেশন, অ্যাওয়ারনেস ডেভেলপ করা, শুধু আইন দিয়েও হবে না, যে মানুষকে অ্যাওয়ার করা, চিকিৎসকদের অ্যাওয়ার করা যে রোগীর সাথে ব্যবহার, এবং যারা রোগী তাদেরকেও অ্যাওয়ার করা। এই অ্যাওয়ারনেস ডেভেলপমেন্টটা একটা আমার মনে হয় থাকা উচিত। আর্থিক বিবেচনা থেকে যদি বলি, যে পার্শ্ববর্তী দেশে যে চিকিৎসকরা ট্রেনিং করছেন তার নিজের স্কিল ডেভেলপ করবার জন্য, তারা মাসিক যে অ্যালাউন্স পাচ্ছেন সরকার থেকে, বাংলাদেশে এটি 5 বছর আগ পর্যন্ত বিনা পারিশ্রমিকে তারা এই কাজটি করতেন। এখন হয়তো 20,000 টাকা করে তারা পাচ্ছেন। আপনি কি মনে করেন যে এটি যথেষ্ট? না, এটা তো ধরেন বেশ কিছুদিন আগে এরকম ছিল যে চিকিৎসক কোনো বিষয়ে আপনার ট্রেনিং নিতে চাচ্ছে, তাকে ওই হাসপাতালে উল্টো আরও টাকা দিতে হতো ট্রেনিং নেওয়ার জন্য, সিকিউরিটি মানি অথবা উল্টা টাকা দিতে হতো। এখন কিছু কিছু জায়গায় সরকারি লেভেলে আপনার সেই চিকিৎসককে টাকা দেওয়া হয়, কিন্তু বেসরকারি হাসপাতালগুলিতে কিন্তু আপনার সেই আগের ব্যবস্থাই চালু আছে। ইফ ইউ গো অন এ অনারারি ট্রেনিং, ইউ নিড টু পে দ্য হসপিটাল। আপনাকে টাকা তো দিবেই না, উল্টা আপনার পয়সা দিতে হয়। তো সেই জন্য এই অবস্থার নিরসনও একান্ত দরকার, কারণ একজন চিকিৎসক 7 বছর পড়ালেখার পরে যখন উচ্চতর ট্রেনিংয়ের জন্য সে কোনো হাসপাতালে যায়, অ্যান্ড ইফ ইজ নট বিং পেইড প্রপারলি, সে তো তখন তার সংসার আছে, তার হয়তো পরিবার আছে, সেটা দেখাশোনাও করা দরকার। 20,000 টাকা দিয়ে তো আজকাল ঢাকা শহরে অথবা ঢাকার বাইরে কোথাও একটা সংসার চালানো নিজের খরচই তো চলে না। সো ইট মাস্ট বি ইনক্রিজড, এবং এটা সরকারি লেভেলে আমি মনে করি যে সরকার থেকে একটা এই অনুদান বৃদ্ধি করা, মিনিমাম 50,000 আমি মনে করি এটা করা উচিত। যে আসলে আর্থিকভাবে ন্যূনতম সচ্ছলতা না থাকলে তিনি শিখতেও পারবেন না, সেবাও দিতে পারবেন না, এই কথাটি সত্য দিন শেষে। তো স্বাস্থ্য শিক্ষার কি ত্রুটি বিচ্যুতি আপনার চোখে পড়ে? এটা তো মহাসমুদ্রের মতো এখন বিষয়। প্রথমত চোখে পড়ে যে অনেক ব্যাঙের ছাতার মতো প্রচুর শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে, শুধু মেডিকেল কলেজ না, নার্সিং থেকে শুরু করে ম্যাথস, আইএসটি, যত রকম। এটি আসলে ভাবনা চিন্তা ছাড়াই অনেক সময় সংখ্যাগুলো হয়েছে যে আমার যথেষ্ট সংখ্যক শিক্ষক, অবকাঠামো ইত্যাদি রয়েছে কিনা। অনেক সময় রাজনৈতিক বিবেচনায় বেশিরভাগ হয়েছে, অর্থনৈতিক অন্যান্য বিষয়তে জড়িত হয়ে যায়, দুর্নীতি, সব কিছুই। তো সেই ক্ষেত্রে এখন খুবই দ্রুত সময় এসছে যে আর না, অনেক হয়েছে, এখন অবকাঠামো ইত্যাদি যা উন্নয়ন, সেই সঙ্গে শিক্ষক তৈরি, জনশক্তি, যেখানে যেখানে জনশক্তির ঘাটতি এবং শিক্ষক সঙ্গে সহায়ক অন্যান্য জনশক্তি, এগুলো খুবই দরকার। আর আমাদের আসলে পরিকল্পনা যে আমাদের যে সেবার জন্য কোন ধরনের পেশার কত লোক দরকার, ডাক্তার, নার্স এবং অন্যান্য জনশক্তি, সেই প্রপোর্শনে কোন বিভাগে কোন ধরনের, আমার এখন অ্যানেস্থেসিওলজি দরকার না গাইনোকোলজি দরকার, সে বিষয়ে সুস্পষ্ট পরিকল্পনা এবং তার প্রজেকশন থাকতে হবে। সেগুলো কিন্তু একদমই নেই। আমরা কিন্তু অন্ধের মতো তৈরি করে যাচ্ছি, যার ফলে অনেক ক্ষেত্রে কিন্তু বেকার তৈরি হচ্ছে, প্রয়োজন নাই। কারণ সমাজে যদি প্রয়োজন থাকে, এবং শুধু দেশ কেন ভাবতে হবে, এখন তো গ্লোবাল, আমাদেরকে তো ভাবতে হবে এক্সপোর্টের জন্য, যে আমরা খালি শ্রমিক রপ্তানি কেন করবো, আমরা কেন জনশক্তি, প্রশিক্ষিত স্কিল জনশক্তি, ডাক্তার, নার্স থেকে শুরু করে অন্যদের কেন রপ্তানি করতে পারেন? তাহলে সেগুলো ভাবনা পরিকল্পনাগুলো সুস্পষ্ট লাগবে। এবং আবার আমাকে ফিরে আসতে হয়, এই ব্যাপারে কিন্তু সুস্পষ্ট একটা হেলথ ওয়ার্কফোর্স স্ট্র্যাটেজি রয়েছে, গভর্নমেন্টের গৃহীত। এটা কিন্তু মানে স্বাস্থ্য মন্ত্রণালয় কিন্তু 16 সালে প্রথমটা এন্ডোর্স করা আছে, 23 সালে আপডেট করা আছে, ডেভেলপমেন্ট পার্টনারদের সহায়তা, এগুলো সুস্পষ্টভাবে কিন্তু সবকিছু লিখিত এবং কৌশলপত্র করা আছে, স্ট্র্যাটেজি। আচ্ছা দেখুন, সেগুলো ওই যে বললাম যে হয়তো মেমোরিতে থাকে না, এগুলোকে বাস্তবায়নের জন্য যে পরের ধাপগুলো করা দরকার। দ্বিতীয়ত আরেকটি দেখুন, এর মধ্যেও আপনি ডাক্তারদের এই যে বললেন ট্রেনিং চিকিৎসকদের কেন বাড়ানো যাবে না, এটা বাজেটের সঙ্গে, তখন বাজেট বলতে গেলে কিভাবে এখন হয়, দেখা যায় যে হয়তো জনশক্তি চাইলো, স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠালো, ওই জনপ্রশাসনে সেখান থেকে কাঁচির মতো কেটে দিল, প্রয়োজন কি তার সাথে কিন্তু যুক্ত নাই, তার সাথে আবার অর্থে গিয়ে আবার কাঁচি দিয়ে কেটে দিল। হ্যাঁ, মানে নাম যে কাটে না, এবং সেখানে যাদের ক্ষমতা রয়েছে, রাজনৈতিক ক্ষমতা থাকুক, ওই যে বিএমএ বলি আর অন্যান্য দল বলি, হ্যাঁ, তাদের ক্ষমতার দ্বারা কিন্তু পাশ হয়ে গেল। হ্যাঁ, তাহলে আমাদের এখন কিন্তু খুবই যেটা দুর্বল দিকটা, আরেকটি খুব দুর্বল দিক, এই যে আন্দোলন হচ্ছিল ডিপ্লোমা ডাক্তার, অমুক তমুক ইত্যাদি, দেখুন আবার আইনের কথায় ফিরে যেতে হয়। আইনে এই শুধুমাত্র ফার্মেসি কাউন্সিল, বাংলাদেশ মেডিকেল ডেন্টাল কাউন্সিল, নার্সিং কাউন্সিল, এগুলো দুর্বলভাবে যেভাবেই থাকুক না কারণ অন্তত আছে, তার বাইরে
এই যে টেকনোলজিস, ফিজিওথেরাপিস্ট, এই যে আয়ুর্বেদিক ফিজিশিয়ান থেকে শুরু করে এই যে যত রকম ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, নিউট্রিশনিস্ট, পাবলিক, কারোর কোনো রেজিস্ট্রেশন নাই বাংলাদেশে। তারাও প্রোটেক্টেড না, জনগণ প্রোটেক্টেড না। তারা যে ডাক্তার লিখছে তাতে আইনও নাই, বেআইনেও না, কারণ আপনি কোনো আইনই নাই। তারা কি লিখবে, তাদের ক্ষমতা কতটুকু, পরিধি নাই। এই জায়গাগুলো রেগুলেশনের ভিতরে নিয়ে আসার ক্ষেত্রেও আসলে হেলথ কমিশনের ভূমিকা হেলথ কমিশন করবে। আবার ওই যে স্থায়ী কমিটি, পরবর্তীতে যেটা রাজনীতি, এখন অর্ডিন্যান্স দিয়ে কিছু করতে পারেন। বর্তমান গভর্নমেন্টও কিন্তু সংস্কার করতে গেলে অর্ডিন্যান্স দিয়ে স্থায়ী রূপ দিতে গেলে কিন্তু আইনের ক্ষেত্রে পরবর্তীতে যারা মেম্বার অফ পার্লামেন্ট হবেন তাদেরকে পই পই করে বুঝতে হবে যে তাদের দায়িত্বটা কি। একটি বিষয়, কিছুদিন আগে ঢাকা মেডিকেল কলেজে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল। রোগীর স্বজনদের যে বক্তব্য ছিল যে তারা রোগীকে নিয়ে যখন গিয়েছে, এটি আমি একটি উদাহরণ দিয়ে বলছি, কিন্তু এটি কিন্তু বাস্তবতার সাথে খুব অসাদৃশ্যপূর্ণ নয়। তিনি রোগীকে যখন ট্রলিতে উঠাতে চাচ্ছে, সেখানে একজন ব্যক্তি তার কাছে চাঁদা বা টাকা চাচ্ছে। রোগীকে বেডে বা বারান্দায় কোথায় রাখা হবে সেটি নির্ধারণ করছে হাসপাতালের একজন কর্মচারী। তিনি টাকার বিনিময়ে রোগী অক্সিজেন, চিকিৎসক যদি অক্সিজেন লিখে দেন যে অক্সিজেন প্রয়োজন, অক্সিজেন সিলিন্ডার দেবার জন্য কোনো কর্মচারী তার কাছে টাকা চাচ্ছে। এই দালালদের দৌরাত্ম্য থেকে যদি আমরা বের না হয়ে আসতে পারি, এটি তো স্বাস্থ্য ব্যবস্থার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। রাষ্ট্র তো অনেক শক্তিশালী, বিএমএ শক্তিশালী, স্বাস্থ্য মন্ত্রণালয় শক্তিশালী, তাহলে এই দালালদের কাছে আমরা আমাদের ব্যবস্থা বা আমাদের সাধারণ জনগণ কেন পর্যুদস্ত হচ্ছে? এক কথায় স্বাস্থ্য ব্যবস্থা কেন পর্যুদস্ত হচ্ছে? এইটা তো ল্যাক অফ কমিটমেন্ট। বেসিক্যালি যারা এইটা দেখভাল করার জন্য যারা আছে, দে আর নট সিরিয়াস অ্যাবাউট ইট। আমি মনে করি আমাদের সময় ময়মনসিংহ মেডিকেল কলেজে একজন ডিরেক্টর ছিল, ব্রিগেডিয়ার, ওনার নামটা আমি ভুলে যাই। উনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল একেবারে সোজা করে দিয়েছে। ব্রিগেডিয়ার নাসির সাহেব। জি, হ্যাঁ, ব্রিগেডিয়ার নাসির সাহেব, আমার নামটা ঠিক মনে আসতেছে না। হ্যাঁ, তো 1% বেড এভরিথিং ওকে। তো তার মানে কি, একজন ব্যক্তি যদি পারে তাহলে পুরা সমষ্টিগতভাবে কেন পারা যাবে না? কিন্তু যারা এই দায়িত্বে আছে তারা কমিটেড না। তারা মনে করে এটা আমার কি যায় আসে, হোক না। তো কিন্তু সে যখন সাফার করে তখন বুঝতে পারে যে ব্যাপারটা কতখানি কঠিন, অথবা সে হয়তো সাফার করে না বিকজ হি ইজ অফ দ্য প্রিভিলেজ ক্লাস। তো সেই জায়গায় আমাদের আসলে অ্যাড্রেস করতে হবে, কারণ এই সমস্ত জিনিসগুলি এত ছোট আমার কাছে মনে হয়, বাট পিপল আর সাফারিং মানে লাইক এনিথিং। এইখানে যোগ্য ব্যক্তিকে যোগ্য অবস্থানে বসানোর ক্ষেত্রে অতীতে সচিবের ভূমিকা নিন্দনীয় ছিল। এই জায়গাটিতে ভবিষ্যতে আপনাদের পরিকল্পনা কী রকম? দেখেন, স্বাস্থ্য খাতে আমি যেটা বলেছিলাম যে আমরা আগে চেয়েছিলাম যেটা, যে স্বাস্থ্য শিক্ষা, স্বাস্থ্য প্রশাসন এবং ক্লিনিক্যাল সাইড, আমরা 3 ভাগে আমরা স্বাস্থ্য খাতকে সাজাতে চেয়েছিলাম। কিন্তু যে সেটা যদি করা যেত তাইলে কিন্তু যোগ্য লোক তৈরি হতো, যে স্বাস্থ্য প্রশাসনের সর্বোচ্চ পদে যাবে, সে নিচের থেকে ধীরে ধীরে গড়ে তারপর স্বাস্থ্য প্রশাসনের টপে যেত। ঠিক একই অবস্থা, যে শিক্ষক, সে যদি প্রথম থেকে শিক্ষা ব্যবস্থায় জড়িত থাকতো, সে একসময় সর্বোচ্চ পর্যায়ে অধ্যাপক পদে গিয়ে শিক্ষা দিতে পারতো, এবং যে ক্লিনিশিয়ান, সেও একটা পর্যায়ে গিয়ে সর্বোচ্চ তার ক্ষমতাটা, এক্সপার্টিসটা প্রয়োগ করতে পারতো। কিন্তু বর্তমান সিস্টেমে কিন্তু আসলে এই যোগ্য লোকগুলি তৈরি হয়নি। আমাদের সিস্টেমটাই ডিফেক্টিভ, আর তার সাথে সুযোগ হয়তো যার কারণে লেজুর ভিত্তিক রাজনীতি করেছে তারা সেই সুযোগও নিয়েছে। আমরা আমাদের আলোচনার একেবারেই শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছি। সবার শেষে লিয়াকত স্যারের কাছে জানতে চাই যে আমাদের দেশের কর্তা ব্যক্তিরা বিভিন্ন সেক্টরের, তারা চিকিৎসার জন্য দেশের বাইরে যাক, সেটি সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষার বাইরে। সাম্প্রতিক সময়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত তিনি দেশের বাইরে গিয়েছেন। এই জায়গাটি সাধারণ মানুষদের কাছ থেকে আসলে খুব ওয়েলকামড হচ্ছে না। আপনি কি বলবেন এই বিষয়ে? এটি তো খুবই সুস্পষ্টভাবে যে এটি নৈতিকভাবে খুবই একটা অগ্রহণযোগ্য একটি বিষয়। কারণ আমি যদি কর্তা ব্যক্তি হয়ে, আমি যদি এদেশের স্বাস্থ্য ব্যবস্থা এবং চিকিৎসা ব্যবস্থা এবং শিক্ষা চিকিৎসা প্রদানকারীদের উপর আস্থা না রাখি, তাহলে সাধারণ মানুষ কেন রাখবে? তখন তো সে হাঁচি কাশি হলেও সে বাইরে যাবে, প্রথম কথা। দ্বিতীয়ত আরেকটি বিষয় বলি, শুধু বিদেশে যাওয়া এবং মানে প্রচুর ডলার পাচার করা, দেশ থেকে চলে যাওয়া, এটা না আমি বলছি না। তার সাথে দেশের মধ্যেও কিন্তু আমি যদি একটি সরকারি স্বাস্থ্য ব্যবস্থার
যে আমার ঢাকা মেডিকেল কলেজ বা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ, তার উপর যদি আস্থা না রাখি, আমাকে যদি কথায় কথায় চলে যেতে হয় আরেকটি হাসপাতালে, সেটিও কিন্তু কর্পোরেট সুপার স্পেশালিটি, যদি খুব স্বচ্ছভাবে দেখানো যায় যে না ওখানে ব্যবস্থা নেই বা ওখানে দীর্ঘমেয়াদী কোনো চিকিৎসার ব্যবস্থা নেই, তাহলেই কিন্তু শুধুমাত্র গ্রহণযোগ্য। অনেক ধন্যবাদ স্যার, এত ব্যস্ততার ভিতরে আপনারা দুজন সময় দিয়েছেন এবং স্বাস্থ্য ব্যবস্থার মতো একটি বিশাল সমুদ্র যেটিতে ত্রুটি বিচ্যুতিতে ভরা তা নিয়ে আলোকপাত করেছেন। আপনাদের প্রতি কৃতজ্ঞতা। তবে আলোচনা এখানেই শেষ নয়, সময় শেষ। সামনে অন্য কোনো দিন আপনাদের এই এক্সপার্টিজ আমরা আবার নেবার চেষ্টা করব। ধন্যবাদ। দর্শক, সময় হলো আজ বিদায়ের। সামনের দিন অন্য কোনো ব্যবস্থা নিয়ে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।